বান্টি এবার কম্পিটিশনে বানির জুতোর হিলটা খুলে দিলে তারপরও বানি প্রথম স্থান অধিকার করে নিজের ট্যালেন্টে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বানি চিড়ের পোলা বানিয়ে পিনাকির কাছে নিয়ে আসে, আর পিনাকিকে চিড়ের পোলাটা হাতে দিয়ে বলতে লাগলো, বাবা আমি না আজকে এসেছি আপনাদের থেকে আশীর্বাদ নিতে। পিনাকি তখন বলতে লাগলো, হঠাৎ করে আবার কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারলাম না। বানি তখন বলতে লাগলো, আমি বিউটি কন্টেস্টে নাম দিয়েছি। তখনই পিনাকি শুনে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, খুব ভালো কাজ করেছো। কবে এই বিউটি কন্টেস্টটা? তখন বলতে লাগলো, বাবা আজকেই আমাদেরকে না সেখানে অংশগ্রহণ করতে হবে। তখন পিনাকি বলতে লাগলো, ঠিক আছে আমি আশীর্বাদ করি তুমি যেন প্রথম স্থান অধিকার করতে পারো। অন্যদিকে দেখা যায় মৌল আর বিদ্যুৎ ও সেখানে লুকিয়ে কথাগুলি শুনতে থাকে। এইদিকে বিদ্যুৎ লুকিয়ে লুকিয়ে তানিয়ার কাছে এসে তানিয়াকে কাছে নিয়ে আসে। তারপর তানিয়াকে উল্টো কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তানিয়া কিছুতে বিদ্যুতের কথায় রাজি হয় না। তানিয়া তখন বলতে লাগলো, ওই দিন যে আমি মায়ের মাথায় বরফটা ঢেলে দিয়েছিলাম না, সবাই বলেছে সেটা আমি খুব খারাপ কাজ করেছি। মা না অসুস্থ ছিল, এটা আমি ভালো কাজ করিনি। বিদ্যুৎ তখন বলতে লাগলো, এই বানির বাচ্চাটা না সব সময় ওদের পক্ষ হয়ে কথা বলে। তখন বলতে লাগলো, আরে ওদের বাচ্চা যখন আসবে তখন তোমাকে কেউ ভালোবাসবে না। তখনই তানিয়া বলতে লাগলো, কেন? বাবা তো বলেছে আমি নাকি এক চোখ বাবার, আর ভাই বা বোন যে আসবে সে আরেক চোখ। আর বাবা বলেছে বাবার একটা কাঁধ আমার জন্য সবসময় রিজার্ভ থাকবে, অন্য কাঁধটা ভাই বা বোন আসলে তার জন্য। এই কথা বলার সাথে সাথে বিদ্যুৎ তখন বলতে লাগলো, এই বানির এই বাচ্চাটার মাথাটা না কোনো রকম একটু আমার দিকে ঘুরিয়ে দিলে আবার ওরা ঠিক বুঝিয়ে ওদের করে নেয়। না, 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 আমাকে কি যে কোনো প্রকারে ওই বাচ্চাটাকে হাত করতে হবে। এইদিকে যখন এইভাবে উল্টোপাল্টা কথা বোঝানোর চেষ্টা করে তখন সাথী সেটা শুনতে পায়। সাথী তখন বিদ্যুৎকে দেখে ফেলে আর বলতে লাগলো, বিদ্যুৎ এখানে তুমি কি করছো? বিদ্যুৎ তখন বলতে লাগলো, না, না, আমি এমনিতে এসেছি। তখনই এই সাথীর হাতে কতগুলো পচা ডিম ছিল। সাথী বলতে লাগলো, এই পচা ডিমগুলো না আমি বাইরে ফেলতে এনেছি। এবার এগুলি আমি তোমাকেই ছুঁড়ে মারবো। এই বলে বিদ্যুতের গায়ে সেই ডিমগুলি ছুঁড়ে মারতে থাকে আর তানিয়াকে বলতে লাগলো, তানিয়া তুমি ঘরে যাও। তুমি এখানে আর থাকবে না। তোমাকে না বলেছি ওর সাথে আর কথা না বলতে, তারপরও তুমি ওর সাথে কথা বলো। এদিকে সেখানে চলে আসে বিদ্যুতের মা। বিদ্যুতের মা এসে বলতে লাগলো, বেয়ান আপনি এটা কি করছেন? কি করছেন? তখন বলতে লাগলো, আমি যেটা করছি সেটা ঠিক করছি। ও এভাবে তানিয়াকে ভুলভাল বোঝানোর চেষ্টা করবে। তখন বিদ্যুতের মা বলতে লাগলো, আমার ছেলে কেন ও তানিয়াকে ভুলভাল বোঝানোর চেষ্টা করবে। আরে ও তো ওরই সন্তান। তখন বলতে লাগলো, এর আগের দিন কি হয়েছিল আমি সেটা ভুলে যাইনি। তাই এই রিপিটটা না আমি আর করতে চাই না। আমি বাড়িতে আর কোনো অশান্তি করতে চাই না। তখন বলতে লাগলো, বেয়ান আপনি মনে হয় ভুল বুঝছেন। আমার ছেলেটা না ভালো হয়ে গেছে। কিন্তু সেই কথাটা কিছুতে শুনতে চায় না। আ সাথে, সাথে তখন বলতে লাগলো, আপনার ছেলে ভালো হবে বেয়ান? এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। ওই ছেলে কোনোদিন ভালো হওয়ার নয়। তখনই বিদ্যুতের দিকে সে পচা ডিমগুলি ছুঁড়ে মারে আর বিদ্যুৎ তখন বলতে লাগলো, ও মামা ওদেরকে মারতে দাও, কিচ্ছু হবে না। আমি তো আমার মেয়ের সাথে দেখা করতে এসেছি আর ওরা আমাকে দেখতে পাচ্ছ ভুল বুঝে কিভাবে? সাথী তখন বলতে লাগলো, একদম মিথ্যে কথা বলবে না, আমি তোমার সব কথা শুনে ফেলেছি। তখন বিদ্যুৎ মনে মনে বলতে লাগলো, না, না, আমাকে এখান থেকে যে কোনো প্রকারে ম্যানেজ করে চলে যেতে হবে। না হলে পরে আরো উল্টোটা হয়ে যেতে পারে। এদিকে বিদ্যুতের মা তখন বলতে লাগলো, বিয়ান আপনি আমার ছেলেটাকে এইভাবে পচা ডিম ছুঁড়ে মারতে পারলেন? ও তো ভুল কোনো কিছুই করেনি। ও তো ওর মেয়ের সাথে দেখা করতে এসেছে। আপনি এই কাজটা ভালো করলেন না। তখন সাথী রেগে গিয়ে বলতে লাগলো, খবরদার, খবরদার তুমি আমাকে ভালোটা শিখাতে আসবে না। তুমি এখান থেকে যাও। তুমি এখনো তোমার ছেলের আসল রূপটা জানো না তো? সেইজন্য তুমি এইভাবে ছেলের পক্ষ হয়ে কথা বলছো। যেদিন জানতে পারবে সেই দিন তুমি বুঝতে পারবে তোমার ছেলে কি জিনিস। অন্যদিকে দেখা যায় বিউটি কনটেস্টে সবাই চলে যায়। আর এদিকে বানিও চলে যায়। অন্যদিকে সেখানে মৌলি উম এমনকি কুয়াশাও চলে যায়। তারপরে জাজরা সেখানে সেই বিউটি কনটেস্ট অনুষ্ঠানটা শুরু করে। আর ১ম এ মৌলির নামটা ঘোষণা করা হয়। আর মৌলি খুব সুন্দর করে তার পারফরম্যান্সটা করে নেক। তারপরে কুয়াশাকে দেখে তো অনিরুদ্ধ রীতিমতো চমকে যায়। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, ও বাবা! এখানেও কুয়াশা এসেছে? আর্য তখন বলতে লাগলো, হ্যাঁ, এখানেও তো দেখছি কুয়াশা। কিছুই তো বুঝতে পারছি না। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, আমি সবটা বুঝতে পারছি। এখানে কুয়াশাকে নিয়ে আসা হয়েছে যাতে বাণীকে হেস্তনেস্ত করা যায়। কিন্তু আমি কিছুতে বাণীকে এখানে ছোট হতে দেব না। বাণীকে আমি
সবসময় সমস্ত বিপদ থেকে আগলে রাখবো। আজ তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছ দাদা। আ আমিও সেটা বুঝতে পারছি। কিছু তো একটা গন্ডগোল আছে।" অন্যদিকে দেখা যায় বানটি লুকিয়ে, লুকিয়ে বানের সেই জুতোর হিলগুলি খুলে ফেলে। কিন্তু বানি সেটা জানে না। এদিকে বানি রেডি হতে থাকে। আর এক পর্যায়ে কুয়াশা, তারপরে সবাইকে ডাকা হয়। আর সবশেষে বানিকে ডাকা হয়। বানি তখন সেই হিলগুলো পরে যখনই স্টেজে উঠতে যাবে তখন হঠাৎ করে বানির পায়ের হিলগুলো কেমন নড়তে থাকে। বানি তখন কিছুই বুঝতে পারে না। এইদিকে অনিরুদ্র সেখানে থাকা জাজদের মধ্যে একজনকে চিনতে পারে। সে তাদের পরিচিত ব্যবসায়ী। আর তখনই অনিরুদ্র তার কাছে গিয়ে কথা বলে। আর ওই লোকটা তখন বলতে লাগলো, "ওমা! আপনার নাম না আমি কাগজে অনেকবার শুনেছি। আপনি হলেন ব্যবসায়ীদের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র।" আর মনে, মনে বলতে লাগলো, "আপনাদের জন্য আমাদের ব্যবসাটা আ আস্তে, আস্তে খুব ডাউন হয়ে যাচ্ছে। আপনাদের ব্যবসাটাকে ধ্বংস করতে আমি এখানে এসেছি।" কিন্তু অনিরুদ্র সেটা জানে না। অনিরুদ্র তার সরল মনে বলতে লাগলো, "ঠিক আছে, আপনার সাথে তাহলে দেখা যেহেতু হয়ে গেছে, একদিন আমাদের বাড়িতে যাবেন।" তখন ওই লোকটা বলতে লাগলো, "না, না, আমি যাব না। আমি তো এখানে হোটেলে আছি। তোমার যদি ইচ্ছে হয় তাহলে এই ব্যবসা সম্বন্ধে না হয় কোনো কথা বলবো, আমার ওখানে আসবে।" এইদিকে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "না, না, আমাকে মোবাইলটা না একটু ও খুলে রাখতে হবে। ডাকাত রানী যখন পড়ে যাবে তখন আমাকে ছবিগুলি তুলতেই হবে। এই আর এই ছবিগুলি দেখিয়েই তো আমি সবাইকে বুঝিয়ে দেব যে বানি ডাকাত রানীর দ্বারা না কোনো কিছু সম্ভব না।" অন্যদিকে বান্টি যখন বেরিয়ে যেতে লাগে তখনই সে ধাক্কা লেগে যায় ওই মেয়েটার সাথে। আর ওই মেয়েটা তখন ওকে দেখে এতটা খুশি হয়ে যায়। এদিকে বান্টিও তখন মেয়েটা দেখে মেয়েটার প্রেমে পড়ে যায়। আর বলতে লাগলো, "তোমাকে না খুব সুন্দর লাগছে।" তখন মেয়েটা বলতে লাগলো, "আমাকে আজ পর্যন্ত কেউ এইভাবে বলেনি। তুমি বলছো সত্যিই আমি সুন্দরী?" তখন বান্টি বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, সত্যি তুমি অনেকটা সুন্দরী।" অন্যদিকে বানি স্টেজে কিছুতেই হাঁটতে পারে না। আ ও হাঁটার চেষ্টা করলে পড়ে যেতে লাগে। কিন্তু বানি তখন বলতে লাগলো, "কি ব্যাপার? জুতোর মধ্যে আবার কি হলো? কিছুটা তো আমাকে করতে হবে। আমি এইভাবে স্টেজের মধ্যে নিজেকে কিছুতে ছোট করব না। না, আমাকে কিছু একটা করতে হবে।" এদিকে মৌলি তো খুব খুশি হয়ে যায়। মৌলি তখন বলতে লাগলো, "দেখ বানি এবার কেমন লাগে? সবার সামনে যখন মুখ থুবড়ে নিচে পড়ে যাবি তখন তোর কেমন লাগে আমি শুধু সেটাই দেখব।" এদিকে বানি হাঁটতে গিয়ে হঠাৎ করে বানি পড়ে যায়। আর তখন সবাই হো, হো করে হাসতে থাকে। কিন্তু বানি চালাকি করে পড়ে গিয়েও এমনভাবে জুতোগুলি হাতে নিয়ে হাঁটতে থাকে তখন রীতিমতো সবাই চমকে যায়। বানি তখন বলতে লাগলো, "হ্যাঁ, এটা হলো একটা অন্য ধরনের ফ্যাশন।" আর যেটা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। বানি সবাইকে বুঝিয়ে দেয় যে পড়ে গেলে কিছুতেই থেমে থাকা উচিত নয়। তারপরে বানি সে এমনভাবে জাজদের মন জয় করে নেয় আর তখন সবাই খুব খুশি হয়ে হাতের তালি দিতে থাকে। অন্যদিকে মৌলি তখন প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "এ বানি না সবসময়, সবসময় একটা না একটা ফাঁক কেটে বেরিয়ে যায়। কিছুতেই ওকে কিছু করা যায় না।" এদিকে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "বান্টি কি করলো? কি করলো? ওই ডাকাত রানী তো ঠিক নিজের কাজটা নিজে করে ফেললো।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?